নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরীর লেখা একটি মন ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম আবার এসো। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প আবার এসো। হরসুন্দর 70 পার করেছেন 3 বছর আগেই। বাঁধানো দাঁতের ঝকঝকে হাসি হাসতে হাসতে বলেন, এখন আর কেউ 72 বলতে পারবে না। I am now 73। ওই একটাই বিলাস এখন, মাড়িতে বসানো ফলস টিথ মুখ থেকে খুলে নিয়ে টুথব্রাশ ঘষে ঘষে নিজেই সেটাকে ঝকঝকে করেন। খুলে রাখেন কচিত কদাচিৎ। সব দাঁতগুলো এখনো তুলতে হয়নি, তার ফলে বাঁধানো দাঁতগুলো দেখলেই চেনা যায়। হলুদ ছোপ পড়েছে জীবন সঙ্গীতের উপরে, বাঁধানো দাঁতের শাড়ি সাদা ঝকঝকে। খেতে বসে স্নিগ্ধাকে বললেন, ফলস টিথের অনেক সুবিধে বুঝলে বৌমা। দাঁতের ফাঁকে এলাচের দানা আটকে যায় না, মাছের কাঁটা বের করতে হয় না খুঁচিয়ে খুঁচিয়ে। স্নিগ্ধা হাসে, কথা বলে না। হরসুন্দর খাওয়া থামিয়ে স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে থালার দিকে চোখ নামিয়ে বললেন, হাসছো হাসছো হাসো, ভাবছো বুড়ো তো দাঁত নেই তাই নিজেকে স্তোক দিচ্ছে। স্নিগ্ধা মুখ থেকে হাসিটা সরিয়ে দেয়, চুপ করে থাকে। এছাড়া আর কি বা করবার আছে। হরসুন্দর মুখ না তুলে খেতে খেতে বললেন, তবে হ্যাঁ, একটা অসুবিধা আছে, সেরকম আর টেস্ট পাই না। টেস্ট শব্দটার উপর জোর দিয়ে উচ্চারণ করলেন। এতক্ষণে স্নিগ্ধা প্রশ্ন করবার সুযোগ পায়, প্রশ্ন করে বসে, কেন বাবা, রান্না খারাপ হয়েছে? হুম, তা নয়, এই ফলস টিথ, আগে ভাবতাম খাবারের স্বাদ পাওয়া যায় জিভে, এখন বুঝতে পারছি মাড়িতেও স্বাদ পাওয়া যায়। বাঁধানো দাঁত মানে মাড়িটাও বাঁধানো। তাই আজকাল আর তেমন টেস্ট পাই না, খেতে হয় খাই, ব্যাস। বলে থালার ভাতগুলো সরিয়ে রাখলেন হরসুন্দর। আর সঙ্গে সঙ্গে স্নিগ্ধা বলে উঠল, না না বাবা, ফেলে রাখবেন না, কটা খেয়ে নিন, কখন গিয়ে পৌঁছবেন ঠিক আছে। হরসুন্দর পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন, তবে খেয়েই নি। খেলেন, খেয়ে উঠে বসলেন গিয়ে খাটের উপরে। হরসুন্দর পান খান না, সিগারেট খান না, শুধু ভাত খাবার পর ভাজা মশলা খান, সঙ্গে 2 দানা এলাচ। এবার একটু জিরিয়ে নেবেন, তারপর ধোপদুরস ধুতি পাঞ্জাবি পরতে হবে। হরসুন্দরের কাছে সেও এক যন্ত্রণা। পাকার তলায় বিছানার উপর বসে জিরিয়ে নিতে কেমন ক্লান্ত লাগছিল হরসুন্দরের। লোভ হচ্ছিল বিছানায় একটু গড়িয়ে নেবার। পেট ভরে খেয়েছেন, ছেলের বউয়ের জোরে কিছুটা বেশি খেয়েছেন, অথচ অন্যদিন স্নিগ্ধাই বাধা দেয়, বলে, থাক থাক বাবা, আর ভাত নিতে হবে না। কিংবা বলে, বিকেলে সন্দেশ খেয়েছেন 2 দুটো, আজ আর দুধ নাই বা খেলেন। আসলে ওরা সব সময় সাবধান, সব সময় তটস্থ ওকে নিয়ে, অনিয়ম করে শেষে শরীর খারাপ না হয়।
কিন্তু আজ স্নিগ্ধা নিজেই বলেছে ও কটা ভাত খেয়েই নিন। ওর ভয় তা না হলে হয়তো বাবার মানে প্রকাশের বাবার খিদে পেয়ে যাবে। হরসুন্দর খাটের ধারে পা ঝুলিয়ে বসেছিলেন। বালিশটা টেনে নিয়ে খাটের বাজুতে খাড়াভাবে রাখলেন, পিঠ দিলেন তার উপর। এখনো সময় আছে, একটু জিরিয়ে নেবেন। অনেক কাল পরে বাইরে যাবেন, ট্রেনে উঠবেন। তা ৩, ৪ কি ৫ বছরই হবে বোধহয় কোথাও যাননি। এই কলকাতা, এই ঘর, এই বারান্দা, এই পার্কে সন্ধেবেলায় বেরিয়ে আসা, আর কখনো কখনো ট্রামে চেপে ডেন্টিস্টের কাছে কিংবা চোখের ডাক্তারের কাছে চোখ দেখিয়ে আসা। না, বয়স অনুপাতে চশমার পাওয়ার তেমন বাড়েনি। শরীর স্বাস্থ্য ভালোই, একা একা যাওয়া আসা করেন, কারোর উপর নির্ভর করতে হয় না। শুধু আজকাল একটু ধীরে ধীরে হাঁটেন। ট্রাম একেবারে না থামলে ওঠেন না, নামেন না। শুধু একটা কি যেন ঘটছে, টের পান মনের মধ্যে। যা এতকাল মনে ছিল, মনে রাখতেন, ক্রমশ সেগুলো আবছা হয়ে যাচ্ছে। যা ভুলে গিয়েছিলেন, সচরাচর যা মনে পড়ে না, মনে পড়ার হয়তো কথাই নয়, সেগুলো হঠাৎ হঠাৎ কেমন স্পষ্ট হয়ে উঠছে। আজকাল উদ্বেগ কিংবা দুশ্চিন্তাও কমে আসছে। প্রকাশ ফিরতে দেরি করলে বারবার স্নিগ্ধাকে ডেকে খোঁজ নেন না। বিকেল 4টে থেকে টিঙ্কুর স্কুল বাসের অপেক্ষায় বারান্দায় বসেও থাকেন না। আগে বড় দুর্ভাবনা হতো প্রকাশের জন্যে, প্রকাশের মেয়ে টিঙ্কুর জন্যে। এখন যেন কার উপর সব ভার ছেড়ে দিয়ে নির্ভাবনা হয়ে গেছেন। সেই স্ত্রী বিয়োগের পর থেকে একটু একটু করে। হরসুন্দরের স্ত্রী মারা গেছেন প্রায় 10 বছর আগে। প্রকাশ আর স্নিগ্ধা শ্মশানঘাটে তোলা চারুবালার ছবিখানা বাঁধিয়ে এনে ওর ঘরের দেওয়ালে টাঙাতে গিয়েছিল। হরসুন্দর বাধা দিয়েছেন, বলেছেন, ছবি টাঙাতে হয় তো জ্যান্ত মানুষটা ছবি টাঙাও বৌমা। ওরা বুঝেছে অন্যায় হয়ে গেছে। সত্যি, ওই মৃত মুখখানার দিকে তাকাতে ওর তো কষ্ট হবে। ওর কাছে এখন শোকের স্মৃতি ফিরিয়ে দিয়ে কি হবে? আলমারি থেকে চারুবালার মধ্যবয়সী একখানা ছোট্ট ছবি খুঁজে বের করে সেটাকে ফটোর দোকান থেকে বেশ বড় করিয়ে এনেছে প্রকাশ। বাঁধিয়ে এনে টাঙিয়ে দিয়েছে। স্নিগ্ধা সেই ছবির কাচের উপর সিঁথিতে সিঁদুর দিয়ে দিয়েছে। প্রথম দিন বড় একখানা মালা এনে পরিয়ে দিয়েছিল। এখন হঠাৎ খেয়াল হলে ধোঁয়ানা দামের বেলফুলের মালা এনে পরিয়ে দেয়। হরসুন্দর সেদিকে তাকিয়ে দেখেন কিনা কেউ জানে না। ওর এখন একটাই অভিমান, কেউ ওর খোঁজ নেয় না, কেউ ওকে মনে রাখেনি। আত্মীয় স্বজন কেউ কেউ যে মাঝে মাঝে না আসে এমন নয়। প্রকাশ কিংবা স্নিগ্ধা কোথাও গেলে এবং সেখানে হরসুন্দরের কথা উঠলে বা তারা ওর খোঁজ খবর নিলে ব্যাপারটা ওদের কাছে এমনই স্বাভাবিক মনে হয় যে ফিরে এসে বলতেও ভুলে যায়। বলার কথা বলেও মনে হয় না। হরসুন্দর শুধু শোনেন ওরা কোথায় গিয়েছিল, কার বাড়ি, কে কেমন আছে জিজ্ঞেস করেন। কিন্তু ওর কথা কেউ জানতে চেয়েছে কিনা প্রশ্ন করেন না, ওরাও বলেন না। সেই এক অভিমান। তাই প্রকাশ যখন নিজের থেকেই কথাটা তুলল, হরসুন্দর বিচলিত হয়ে উঠেছিলেন। উদাসভাবে বললেন, একবার গেলে হয়। প্রকাশ বললে, যদি যেতে চাও আমি একদিন নিয়ে যেতে পারি। হরসুন্দর হেসে উঠলেন, শোনো বৌমা, শোনো, আমাকে নিয়ে যেতে হবে। হরসুন্দর এখনো জড় পদার্থ হয়ে ওঠেননি। এই তো ট্রেনে উঠে কয়েকটা স্টেশন, রিক্সাওয়ালাকে বললেই বাড়ির দরজায় নিয়ে যাবে। তার জন্য আবার প্রকাশকে সঙ্গে যেতে হবে কেন? তাছাড়া একসময় তো হরসুন্দরের বদলির চাকরি ছিল, কত জায়গায় ঘুরেছেন, বেড়ানোর নেশা ছিল বলে। চারুবালাকে নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কত দেশ দেখেছেন, কত তীর্থ ঘুরেছেন। ওকে কিনা সঙ্গে করে নিয়ে যেতে হবে? হরসুন্দরের মনে হলো অনেক আগেই যাওয়া উচিত ছিল।
যেতে পারতেন, কেন যে যাননি সেই কথা ভেবে অনুশোচনা হলো। বুকের মধ্যে একটা টান টান ভাব অনুভব করলেন। বললেন, যাবো যাবো, নিজেই যাব একদিন। কেন যেতে পারেননি? নাকি যাবার কি ছিল? কখনো কখনো তো মনে পড়েছে চারুবালার সঙ্গে একসময় ওকে নিয়ে গল্পও করেছেন। গল্প না করার মতো তো কিছু নয়। শুনে চারুবালাও হেসে ফেলেছেন, হরসুন্দরও হেসেছেন। কিন্তু এতকাল পরে এখন আর ব্যাপারটা হাসির মতো মনে হচ্ছে না, বরং বুকের মধ্যে কেমন একটা তাগিদ বুঝতে পারছেন। প্রকাশ তার পরিচয় দেবার চেষ্টা করে জিজ্ঞেস করেছিল, চিনতে পারছো? উনি তো বললেন তুমি চিনতে পারবে। অত শত পরিচয় দেবার প্রয়োজনই ছিল না, নাম শুনেই চিনতে পেরেছেন। সঙ্গে সঙ্গে কেমন আচ্ছন্ন হয়ে গেছেন, উদাস। অথচ কিছুই না, মনে রাখবার মতো কি বা ছিল? হরসুন্দর ধীরে ধীরে বলেছেন, বারে, চিনব না কেন? প্রকাশ উৎসাহ বোধ করেছে। ও ভেবেছিল বাবা চিনতেই পারবে না। তোমার কথা, মার কথা কত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিলেন। মনে হলো সব খবরই রাখেন। হরসুন্দর শুধু বললেন, হুম। প্রকাশ বলেছে, তোমাকে দেখবার খুব ইচ্ছে, বলছিলেন নিয়ে যাবার তো লোক পাই না, তা না হলে কবে গিয়েই দেখা করে আসতাম। স্নিগ্ধা এসে জিজ্ঞেস করেছিল, কে বাবা? হরসুন্দর কেমন উদাস হয়ে গিয়েছিলেন। চিনবে না? চিনবে না তোমরা? কাকেই বা চেনো? অনেক দূর সম্পর্ক। কিন্তু বলে থেমে গিয়েছিলেন। হয়তো নিজেকেই প্রশ্ন করলেন, সম্পর্কটা এখনো দূর নয় কেন? সুধা, ফ্রক পরা ফুটফুটে একটি ছোট্ট মেয়ে, বছর 11 বয়স। সেদিনই শাড়ি পরেছিল, একবার কাদায় পিছলে পড়েছিল। হরসুন্দর মুখখানা স্পষ্ট মনে আনতে পারছেন না, শুধু নামটুকু মনে আছে, কয়েকটা দিন। প্রকাশ ফিরে এসে বলেছিল, মনে হলো সব খবরই রাখেন। হরসুন্দর মনে মনে হাসলেন, আমিও তো সব খবরই রেখে এসেছি। খবর রেখেছি নাকি খবর পেয়েছি, হরসুন্দর এখন আর স্পষ্ট বুঝতে পারেন না। কিন্তু এখন খেয়ে উঠে বড় ক্লান্ত লাগছে। বালিশটা নামিয়ে পা তুলে আছোয়া হলেন। ভাবলেন, এখনো ট্রেনের সময় হয়নি, একটু বরং জিরিয়েই নি। হরসুন্দরের মনে পড়ছে, সুধা হাসতে হাসতে বলছে, ও মা, ও তো কচুরি পানা। তারপরই বললে, বকুল গাছ দেখেছো? হরসুন্দর মাথা নেড়ে বলছেন, না। সুধা হাসছে, চলো দেখি আনি। দুটো বেনি দুলছে হাসির তালে তালে। গ্রামের বাড়িতে গিয়েছিলেন হরসুন্দর, উনি তখন স্কুলের শেষ ধাপে, সেবারই ফাইনাল দিয়েছেন। কত বয়স, 15 কি 16। কার যেন বিয়ে, কোনো আত্মীয়ের বোধ হয়। নিমন্ত্রিত হয়ে সুধাও এসেছিল বাবা মার সঙ্গে। যাবার দিনে সুধা বারবার বলেছে, হরুদা, চলো না, চলো না আমাদের সঙ্গে, একদিন থেকেই চলে আসবে। সেই চোখের অনুনয় যেন দেখতে পান হরসুন্দর। সুধা বলছে, হরুদা, বলো না তুমি। হরসুন্দর হাসছেন, হাসছেন অস্বস্তিতে। বলা যায় না, বলতে সংকোচ। ওর তখন 15 কি 16 বছর বয়স, যে বয়সে বাবা মাকে ও কথা বলা যায় না। সুধা গরুর গাড়িতে উঠেছে, চোখ ছলছল। গাড়িটা বাঁক নিতেই চুইয়ে ঢাকা পড়ে গেল সুধার মুখ। ব্যাস, জীবনে আর কোনোদিন দেখেননি সুধাকে। স্নিগ্ধা এসে হাজির হলো, হাসতে হাসতে বললে, বাবা শুয়ে পড়লেন, যাবেন না? উঠুন উঠুন, জামা কাপড় বদলান। হরসুন্দর
চমকে চোখ তুলে দেখলেন স্নিগ্ধাকে। হাসতে হাসতে বললেন, এত আয়েশ লাগছে। না না, উঠুন। বলেন তো, আপনার ছেলের সঙ্গে যাবে? হরসুন্দর ঘড়ির দিকে তাকালেন, বললেন, এখনো ঢের সময় আছে। শুয়েই রইলেন। বড় ক্লান্ত লাগছে। ভুলে ফেলেছেন, কিন্তু এখন আর যেতে ইচ্ছে নাই। তবু যেতে হবে। কেন যে বলে ফেললেন? কি যে হয়েছিল তখন বুকের মধ্যে? শেষ অবধি উঠতেই হলো, যেতেও হলো। হরসুন্দর ভেবেছিলেন চিনতে পারবেন না, চিনতে পারতেনও না, কিন্তু জানতেন না প্রকাশ আগেই চিঠি দিয়ে জানিয়েছে। বাচ্চা ছেলেটিকে নিজের নাম বললেন। মাকে গিয়ে বলো। ছেলেটা ওর দিকে তাকালো বড় বড় চোখ মেলে। বললে, মা না, ঠাম্মা। বলেই ছুটে ভিতরে গেল। তার চিৎকার শুনতে পেলেন, এসে গেছে, এসে গেছে। স্বামী মারা গেছে অনেককাল আগে, জানতেন। সুধাকে দেখে হরসুন্দর বুঝতে পারলেন উনি নিজেও বুড়িয়ে গেছেন। কিন্তু এতখানি, এতখানি বুড়িয়েছেন কি? সুধার সারা মুখ তৃপ্তিতে হাসছিল। হরুদা, তুমি আসবে আমি ভাবতেই পারিনি। হরসুন্দর হাসলেন। ভালোই লাগছিল, ভালোই লাগছিল তার এই আন্তরিকতা, এই তৃপ্তি। সুধা তেমন সুন্দরী ছিল না, এখন তো আর বোঝাই যায় না। তবু সুধা সুন্দরী হয়েছিল কিনা তাও চোখে দেখেননি। সুধা হাসতে হাসতে বললে, আমার কিন্তু সব মনে আছে। হরুদা, তোমার? হরসুন্দর হেসে বললেন, সব। সুধা হাসল। জানি, প্রকাশকে তো বলেছিলাম শুধু নাম বলো চিনতে পারবে। হরসুন্দর হাসলেন। তোমার সঙ্গে অবনী কাকার দেখা হয়েছিল, আমি সেই বাড়ি পাশ করে বেরিয়েছি। সুধা বললে, মারে, মনে নেই আবার? হরসুন্দর বললেন, অবনী কাকা বলেছিলেন তুমি নাকি খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমার কথা জিজ্ঞেস করেছিলে। সুধা হেসে ফেলল। তাই বলেছিলেন বুঝি? কি জানি। হরসুন্দর চুপ করে রইলেন অনেকক্ষণ। তারপর তোমার বিয়ের চিঠি পেলাম। বিয়ের চিঠি পেলাম যখন, আমি তো পাটনায়। বলেই হরসুন্দর থামলেন। বললেন, তা ঠিকানা পেলে কি করে? সুধা হাসল। তারপর বললে, অবনী কাকার মেয়ের বিয়েতে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আসবে, আসনি তো। হরসুন্দর চুপ করে রইলেন। গিয়েছিলে জানি, তুমি আসবে জানলে যেতাম। তারপর একসময় হরসুন্দর বললেন, এবার তো যাব, তা না হলে সন্ধে হয়ে যাবে। সুধা ফোকলা দাঁতের হাসি হেসে বললে, আজকের দিনটা থেকেই যাও না অরুদা। হরসুন্দর না না করে উঠে পড়লেন। মাথা পড়ে যাবেন এই ভয়। চা মিষ্টি খেলেন। সুধার ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা দরজা অবধি এলো। সুধাও এলো। রিক্সা দাঁড়িয়েছিল। সুধা পা দুই এগিয়ে এলো। হরসুন্দর রিক্সায় উঠলেন। সুধা হরসুন্দরের হাত ধরে বললে, আবার এসো। হরসুন্দর ঘাড় নাড়লেন। ফিরে এলেন। ট্রেন ধরে, বাস ধরে ফিরে এলেন সেই পুরনো ঘরটিতে। সেই ঘর, সেই বারান্দা, সেই বসে থাকা। ভেবেছিলেন না যাওয়াই ভালো। শুধু বুকের মধ্যে একটা স্মৃতি হয়েছিল, একটা ফুটফুটে সুন্দর মুখ। বিয়ের সময় কে একবার এসে বলেছিল, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। সেই রূপ শুধু কল্পনায় দেখেছিলেন। ভেবেছিলেন সেই চেহারা তো এখন নেই। বার্ধক্যে জরাজীর্ণ ওই চেহারাটা দেখলে আঘাত পাবেন, স্বপ্ন ভেঙে যাবে।
গিয়ে ভালোই করেছেন। হরসুন্দরের মনে হলো ওই রূপ, ওই যৌবনের আড়ালেও কি যেন আছে, আর একটা কিছু। এই বয়সে না পৌঁছলে বোধহয় বোঝা যায় না। চলে আসার সময় কনুই ধরে বলা, আবার এসো। কথার কথা, সবসময় সকলেই বলে, তবু কথাটার মধ্যে কি যেন আছে। হরসুন্দর জানেন আর যাবেন না, কোনো দিনই না। তবু তবু কথাটা কানে বাজবে, আবার এসো, আবার এসো। শেষ হলো আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প আবার এসো। আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি, তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।